আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো সমরেশ মজুমদারের লেখা একখানি অত্যন্ত চমৎকার ছোট গল্প। গল্পের নাম মুক্ত বন্ধ। আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন। যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প মুক্ত বন্ধ। কেউ একজন বলেছিল সুখেনের হাতের রেখা অনুযায়ী ওর কখনো টাকার অভাবে কিছু ঠেকে থাকবে না। তবে সেই সঙ্গে এও জানিয়েছিল এই হাতের মালিক কখনোই বিরাট বৃত্তের অধিকারী হবে না। তা বলতে নেই, কথাটা মিথ্যে হয়নি আজ পর্যন্ত। খুব বিরাট কিছু রোজগার করে না সুখেন, কিন্তু আজ অবধি কখনো হাত খালি হয়নি। এমনও হয়েছে শেষ টাকাটি খরচ করার সময় আগামীকাল কি হবে এই দুশ্চিন্তায় মন যখন খারাপ, ঠিক তখনই এমন কোনো টাকা ওর হাতে এসে গেছে যা সত্যি ওর কল্পনার বাইরে ছিল। সুখেন সম্পর্কে কিছু বলে নেওয়া দরকার। এই পুজোয় ওর বয়স 28 হলো। লম্বা ছিপছিপে এবং শ্যামলা রঙের শরীর। এমএ পরীক্ষা দেয়নি, কারণ সে সময় সিনেমায় নামার ভূত চেপেছিল মাথায়। সেখানে অনেক ঘোরাঘুরির পর হালে পানি না পেয়ে মেডিকো অ্যান্ড মেডিকো রিপ্রেজেন্টেটিভ হিসেবে চাকরি করেছিল কিছুদিন। ওর যোগ্যতা সম্পর্কে কোম্পানির সন্দেহ ছিল না, কিন্তু নিজেকে দালালের ভূমিকায় বেশি দিন সহ্য হলো না সুখেনের। হাতে কিছু টাকা জমেছিল। চাকরি ছেড়ে কিছুদিন পায়ের ওপর পা দিয়ে সেই টাকা উড়িয়ে দেবার আগেই পশ্চিমবঙ্গ সরকারের লটারিতে কিছু টাকা পেয়ে গেল। অঙ্কটা যদিও সামান্য, তবুও মাস কয়েক চলার পক্ষে যথেষ্ট। কলকাতায় ওদের নিজস্ব একটা বাড়ি আছে। বাড়িটি বিশাল, কিন্তু 6 শরিকের কল্যাণে ওর অংশে 4টে ঘর ভাগাভাগির ফলস্বরূপ এসেছে। মা সুখলতার সঙ্গে সুখেন বাস করে। শৈশবে ওর বাবা কার পাল্লায় পড়ে বুঝি সন্ন্যাসী হয়ে যান এবং কখনো তিনি ফেরেননি। সুখলতা এখনো নিজেকে বিধবা ভাবতে পারেন না, যদিও দীর্ঘকাল ওর মনের ওপর প্রলেপ ফেলে স্বামীর অনুপস্থিতি ভুলিয়ে দিয়েছে। সুখলতার এখন একমাত্র চিন্তা পুত্রকে নিয়ে। ছেলের কোথাও মন দিয়ে কাজকর্ম করার প্রবণতা তিনি দেখতে পাচ্ছেন না। এমএটাও পাশ করলো না। বিয়ে থা দিয়ে সংসারী করবেন সেটাও সম্ভব নয় ছেলের বাউন্ডুলে পোনার জন্য। মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধার কিছুমাত্র অভাব নেই সুখেনের। ছেলেবেলায় তাকে কি কষ্টে সুখলতা মানুষ করার চেষ্টা করেছেন সেই গল্প সে জানে। বাবা না থাকায় এবং অন্য আত্মীয় স্বজন উদারতা না দেখানোয় সুখলতা দিন রাত সেলাই করে চোখের 12টা বাজিয়েছেন। এমএ পড়ার সময়, সিনেমায় নামবার প্রচেষ্টার সময় সুখেন দিনে 6টি ছাত্রকে বিভিন্ন সময় পড়াতো। ফলে সুখেনের অর্থ উপার্জন শুরু হওয়ার পর থেকেই সুখলতার উপর আর চাপ নেই। কিন্তু এতে উনি ভরসা পাবেন কি করে? পাকাপাকি কিছু একটা করে স্মৃতি হয়ে বসার কথা বললেই সুখেন হাসে। কিন্তু এইভাবে বেশি দিন চলে না। একটা মানুষের সুস্থভাবে বেঁচে থাকতে হলে নিয়মিত আয়ের ব্যবস্থা হওয়া দরকার। আর এই ব্যবস্থার জন্য সুখেন ইদানিং উঠে পড়ে লেগেছে। ও হিসেব করে দেখেছে আত্মীয় স্বজন এবং পরিচিত মানুষের মধ্যে এমন কেউ নেই যে ওকে গাছে ওঠার মইটা দিতে পারে। আর এই রকম একটা সময় ওর সঙ্গে অবনীর দেখা হয়ে গেল। লাইট হাউসের উল্টো দিকে ইংরেজি বইয়ের স্টলটার সামনে দাঁড়িয়ে বইগুলোর মলার দেখছিল বুঁদ হয়ে। এমন সময় পিঠে আলতো করে চটটা পড়ল। সুখেন পিছন ফিরে দেখল অবনী হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে।
মাঝারি লম্বা, কাগজের মতো ফর্সা এবং রোগা চেহারার অবনী গত 10 বছরে খুব একটা পাল্টায়নি, কিন্তু বিদেশি টাই আর জামা প্যান্টের পেলবতা দেখলে বোঝা যায় ডবল হাফ চা খাওয়া অবনীর সঙ্গে এই অবনীর দুস্তর ফারাক। খিরে, হাঁদার মতো দেখছিস কি? চিনতে পারছিস না? অবনী হাসল। সুখেন ঘাড় নাড়ল। কেমন আছিস? অনেকদিন তোকে দেখিনি। অবনী ঘাড় নাচালো। চলে যাচ্ছে। বিয়ে থা করেছিস? না। সুখেন দেখল অবনীর কথা বলার ভঙ্গিতে বেশ গ্রামভারী ভাব এসেছে। কি করছিস এখন? কিছুই না, কি করা যায় তাই ভাবছি। তোর খবর কি? অবনী চট করে ঘড়ি দেখল, তারপর আশেপাশে দ্রুত চোখ বুলিয়ে বলল, এই, তোর তাড়া আছে? না থাকলে মিনিট 10 বসা যেত। সুখেন সম্মতি জানাতে অবনী ওকে বগল দাবা করে লাইট হাউসের দোতলায় নিয়ে এসে দুটো বিয়ার দিতে বলল। সুখেন আপত্তি জানাতে গিয়ে চুপ করে গেল। মদ খেতে ওর ভালো লাগে না, কিন্তু তাই বলে কোনো সূচিবাই ব্যাপারও নেই। নিজে পয়সা খরচ করে কখনো মদ খাবে না, এবং এমন খাওয়া খাবে না যে পথে ঘাটে মানুষ ভ্রু তুলে তাকায়। মোটামুটি এইরকম সিদ্ধান্ত ওর নেওয়া আছে। অবশ্য মদ এবং বিয়া সমজাতের নয়, অবনী জানালো। টেবিলে বসে অবনী প্রথম যে ঘটনাটা জানালো সেটা শুনে হাঁ হয়ে গেল সুখেন। সেটার জের না সামলাতে দ্বিতীয়টি শুনে কিছুক্ষণের জন্য মুখের দিকে তাকিয়ে থাকলো। ওদের কলেজের সবচেয়ে নাকচু এবং সুন্দরী, যদিও দুটো অবশ্য আলাদা হয় না, মধুচন্দাকে বিয়ে করেছে অবনী। সুখেনের মনে পড়ল সাদা গাড়িতে যে মেয়েটি কলেজে এসে সেন্টের সুবাস ছড়াতো, তাকে উত্ত্যক্ত করার অভিযোগে অবনীর একবার তলব পড়েছিল অধ্যক্ষের ঘরে। মুচলেখা দিয়েছিল বলে অবনী সম্পর্কে একটা গুজব তখন ছড়িয়েছিল। ওদের মধ্যে প্রেম টেম জন্মার কোনো চান্স ছিল না। আর সেই মেয়েকে অবনী বিয়ে করেছে। পৃথিবীতে কত কি যে হয়ে যায়। সুখেন মনে মনে মাথা নাড়ল। দ্বিতীয় ঘটনাটি প্রথমটিরই ফলশ্রুতি। মধুচন্দার বাবা মারা যাওয়ার পর প্রচুর ব্যাংক ব্যালেন্স সমেত এক্সপোর্টের চালু ব্যবসার দায়িত্ব ওর ঘাড়ে এসে চেপেছে। 103 জন কর্মচারীর ওই অফিসটির কর্মকর্তা ও। বিয়ার খেতে খেতে অবনীর দিকে তাকিয়ে সুখেন রুমালে মুখ মুছল। অবনী বলছিল, এক সময় একটা টাকার দাম আমার কাছে অনেক ছিল রে। এখন আর টাকা ভালো লাগে না। মদটাতে কত খরচ করব বল? যেদিকে হাত দিই টাকা আসছে, টাকা আসছে আর আসছেই। আমি যে ইনকাম ট্যাক্স দিই, আমার বাবা তাই রোজগার করার স্বপ্ন দেখেনি রে। ঘেন্না ধরে যাচ্ছে টাকাতে। অবিশ্বাস্য লাগছে হয়তো। অবিশ্বাস্য লাগছে তোর, কিন্তু ঘটনাটা তাই। সুখেন অনেকক্ষণ বাদে প্রশ্ন করল, কি করে মধুচন্দাকে বিয়ে করলি? আবার কাঁধ নাচালো অবনী। হয়ে গেল, প্রজাপতির ব্যাপার। কিন্তু এতে আমার মন ভরছে না। আমি এমন একটা কিছু করতে চাই যাতে টাকা আছে, কিন্তু নাম মানে ফেমও আছে। আইডিয়াটা আমার মাথায় অনেকদিনই ঘুরছে, কিন্তু লাইনটা আমার ঠিক পরিচিত নয় বলে ইতস্তত করছি। তোকে দেখে আমার আইডিয়াটা এসে গেল। কি ব্যাপার? সুখেন তাল পাচ্ছিল না। একবার শুনেছিলাম তুই নাকি ফিল্মে জয়েন করেছিস। দূর, কয়েকদিন ঘোরাঘুরি করেছিলাম, কিন্তু হালে পানি পাইনি। আসলে কলেজে নাটক করতাম, তাই ভূতটা মাথায় চেপেছিল। সুখেন পাশ কাটাতে চাইল। কলেজে আমিও নাটক করতাম। কম্পিটিশনে তোদের কাছে আমরা 2 পয়েন্টে হেরেছিলাম, মনে আছে? ঠিক আছে শোন, আমি ছবি করছি। তুই অনুরাধা করের নাম শুনেছিস? সিরিয়াস গলায় বলল অবনী। ঘাড় নাড়ল সুখেন। না। এবার শুনবি, পুনা থেকে পাশ করেও ব্যাকিং নেই বলে নায়িকার কাজ পায়নি। এখানকার পরিচালকরা ওকে হিরোইন করতে রাজি নয়।
কিন্তু সাইড রোলে সে অ্যাডজাস্ট করবে না। করবে কেন? আমি ব্যাপারটা নিয়ে ভাবছিলাম, কিন্তু কতগুলো অসুবিধে থাকায় এগোতে পারছি না। কি অসুবিধে? কথাগুলো হজম করছিল সুখেন। অসুবিধে? মধুচন্দা, তিনি আমাকে বিজনেস এক্সটেন্ড করতে সব রকম স্বাধীনতা দেবেন। আমি যদি মুঠো মুঠো টাকা উড়িয়েও দিই, খেয়ে দে, তাতেও তার কোনো আপত্তি নেই। কিন্তু ওর বাবার টাকায় আমি অন্য কোনো ব্যবসা করতে পারবো না। পুরো সম্পত্তির অংশীদার আমরা দুজন, সমান সমান ভাগ। তাই আমার এমন একজন লোক দরকার যে আমার হয়ে ছবিটা প্রযোজনা করবে, অর্থাৎ আমার বিশ্বাসভাজন কেউ, যাকে সামনে রেখে আমি কাজ করতে পারবো। একমাত্র শর্ত হলো মধুচন্দা এইসব ব্যাপারে কিছুই জানবে না। তোকে দেখে ভাবলাম রিস্কটা নেই। তুই রাজি? তৃতীয় ধাক্কাটা খেয়ে সুখেন সোজা হয়ে বসল। অবনী কি ওকে আগাগোড়া ব্লাব দিচ্ছে? যার পকেটে টাকা নেই তাকে রাতারাতি প্রযোজক বানিয়ে দিতে চাইছে। সুখেন বলল, রাজি হলে আমার কি ফায়দা হবে? কাঁধ নাচালো অবনী। রাজি হলে তুই আমার কাছে আপাতত 12,000 টাকা পাবি। ছবি যদি হিট করে তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট আমরা ঠিক করে নেব। প্রযোজক হিসেবে তোর নামও হবে। তোকে ভালো অভিনয় করতে হবে, কিন্তু কেউ যেন ঘুণাক্ষরে টের না পায় যে তুই নকল লোক। যা কিছু ব্যবস্থা আমি করব, কিন্তু লোকে সেটা জানতে পারবে না। মোটামুটি 5 লাখ টাকার ছবি হবে বলে হিসেব হয়েছে। টাকাটা তোকে আমি থোকে থোকে দেব খরচ করতে। একটা দিন চিন্তা কর, তারপর যদি আপত্তি না থাকে তো আমার সঙ্গে দেখা করবি। পকেট থেকে পার্স বের করে একটা চকচকে আইভরি কার্ড বের করে সুখেনের সামনে রাখলো অবনী। কিন্তু টাকাটা আমি কোত্থেকে পেলাম, এই হিসেব কি করে দেব? সুখেনের মাথা ঘুরছিল। আরে সেটা আমার চিন্তা, ম্যানেজ করার রাস্তা আমার জানা আছে। ঠিক আছে, আমি উঠি। পরশু সন্ধেবেলা চলে আয়, কিন্তু মধুচন্দার সামনে কোনো আলোচনা নয়, ওকে? অদ্ভুত ঘোরের মধ্যে কতগুলো ঘন্টা কাটলো সুখেনের। একটা চাকরি না হলে যেখানে চলছে না, সেখানে রাতারাতি প্রযোজকের ভূমিকা পেয়ে যাচ্ছে। নিজের হাতের রেখা এত স্পষ্ট সত্যি কথা বলে ভাবতে পারেনি সে। এক সময় সিনেমায় নামবার জন্য জুতোর শুকতলা খইয়েছে, আর আজ সে সিনেমা তৈরি করছে অর্থ ব্যয় করে। লোক খবরটা কিভাবে নেবে? ব্যাপারটা কাউকে বলা যায় না। সুখলতাকে বলবে বলবে করেও বলতে পারল না। শেষ পর্যন্ত স্থির করলো যে এটা এমন একটা খেলা যাতে ওর কিছুই হারাবার নেই। রাতারাতি বাদশা হবার সুবর্ণ সুযোগটা হাতে পেয়েও ওর ঠিক স্বস্তি হচ্ছিল না। অনেক ভেবেচিন্তে সুখেন এই সিদ্ধান্তে এলো যে সে 100% মধ্যবিত্ত, এর দ্বারা তাই প্রমাণ হয়। ম্যাক্সমূলার ভবনের পাশে 7 তলা বাড়িটার দোতলার দরজায় অবনীর নাম লেখা আছে, পাশে মধুচন্দারও। ইন্টারভিউ দেবার মতো টিপটপ পোশাকে সুখেন দরজার পাশে মুখ তোলা সুইচটায় আঙুল রাখল। একরাশ কোকিল ডেকে উঠল ভিতরে, যেন বসন্ত হুড়মুড় করে ছুটে এলো। চাকর বলতে অসুবিধে হয়, বেয়ারাটির পিছন পিছন সুখেন হলঘরটায় এসে বসল। পুরো ঘরটায় ক্রিকেট খেলা যায়, কার্পেট মোড়া এবং সুন্দর করে সাজানো। অবনী দেরি করল না আসতে। পোশাকে বোঝা যায় বাইরে বেরুবার জন্য তৈরি ছিল। যাক, সময় মতো চলে এলি তাহলে। তারপর কি ঠিক করলি? শেষের কথাটা বলার সময় ওর গলার স্বর নেমে এলো। আমার ভূমিকা স্পষ্ট করে জানা দরকার। কিছু যদি করার না থাকে তাহলে মিছিমিছি টাকাটা নিতে চাইছি না। সুখেন বলল, আরে সব কিছুই তোকে করতে হবে।
পুরো অর্গানাইজেশনের দায়িত্ব তোর ওপর। আমি শুধু তো টাকা দেব, প্ল্যান প্রোগ্রাম তুই করবি। শেষ পর্যন্ত দ্বিধা ঝেড়ে ফেলে সুখেন বলল, ঠিক আছে, রাজি। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে ওর হাতে হাত মিলিয়ে অবনী বেয়ারাকে ডাকল, ড্রিঙ্কস লে অফ। বলেই মত পাল্টালো, আচ্ছা, না আনতে হবে না, ওটা বাইরেই খাবো। এখন কি খাবি, চা না কফি? চায়ের পক্ষেই মত দিল সুখেন। সেই সময় মধুছন্দাকে দেখল সে। সামান্য এই কটি বছরে মধুছন্দা আপাদ মস্তক পাল্টে গেছে। কলেজে পড়ার সময় রোগাটে মেয়েটার শরীর এখন পূর্ণ চাঁদের মতো ফুলে ফেপে জোয়ারের জল ছিটচ্ছে, এবং এই রকমটা হলে গায়ের রঙে সোনার পালিশ লাগে। মধুচন্দার কালো শাড়ির আড়াল সেই পালিশকে মোলায়েম করে তুলেছিল। অবনী আলাপ করিয়ে দিল, সুখেনকে তোমার মনে আছে? সামান্য মাথা হেলিয়ে হাসল মধুচন্দা, বাহ, চিনব না? কেমন আছেন? বেকারের আবার থাকা, এরকম একটা কিছু বলতে যাচ্ছিল সুখেন। শেষ মুহূর্তে সামলে নিয়ে বলল, ভালো। আপনি কিন্তু অনেক পাল্টে গেছেন। খুব মোটা হয়ে গেছি না? ভ্রু কুঁচকে হাসল মধুচন্দা। তা বিয়ে থা করেছেন? না, পাত্রীরা আমাকে পছন্দ করবে না। সামলে সামলে কথা বলল সে। সে কি, আপনার কত টাকা, ছবি প্রডিউস করছেন, আর মেয়েরা পছন্দ করবে না? এ কি হয়? আপনার ছবি কবে শুরু করছেন? সুখেন অবনীকে একবার চোরা চোখে দেখে নিল। তার মানে ওর মত পাওয়ার আগেই অবনী স্ত্রীর কাছে বানানো গল্পটা বলে রেখেছে, অর্থাৎ এই মুহূর্ত থেকেই ওর অভিনয় শুরু হচ্ছে। সামান্য হাসতে চেষ্টা করল সুখেন। দেখি, সবকিছু যদি ঠিকমতো চলে মাস 6 মধ্যেই শুরু করব। এই সময় বেয়ারা এসে জানালো অবনীর টেলিফোন এসেছে। 1 মিনিট অনুমতি চেয়ে সে উঠে যেতে সুখেন অস্বস্তিতে পড়ল। মধুছন্দা এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। আপনার ছবির বাজেট কত সুখেন বাবু? মধুছন্দা বলল, তা এই ধরুন 1,04,5,000। যদি পুরোটা জলে চলে যায় তাহলে? কপালে ঘাম এসে যাচ্ছে, টের পাচ্ছিল সুখেন। জীবনে ঝুঁকি না নিলে কখনো লাভের মুখ দেখা যায় না। তার মানে আপনি ঝুঁকি নিতে ভালোবাসেন? কিন্তু মানুষ ঝুঁকি নিতে পারে যখন সেটা নেবার ক্ষমতা তার থাকে, তাই না? মানুষ হিসেবে সেটার হেরফের হয়। কেউ পুতুপুতু করে সব হারিয়েও শেষ কুটোটুকু সম্বল করে ঝুঁকি নিতে চায়। আপনি কি সেই দলের মানুষ? মধুচন্দা চোখ সরাচ্ছিল না। যদি বলি হ্যাঁ। সুখেন তাকালো। তাহলে বলবো আপনার সাহস আছে। আপনার সঙ্গে এতদিন পরে আলাপ করে আমার ভালো লাগলো। আর একটু আলাদাভাবে কথা বলতে চাই। মধুচন্দা ঘাড় ফিরিয়ে দরজাটা দেখে নিল। গোলমাল হয়ে গেল সুখেনের। আলাদাভাবে কথা মানে ব্যক্তিগত কথা, যেটা অবনীকে জানাতে চায় না। এদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে রহস্যের ঘ্রাণ পেল সুখেন। খুব আস্তে জিজ্ঞাসা করল, কি কথা? এখন নয়, শনিবার বেলা 3টের সময় যদি দয়া করে একবার এখানে আসেন খুব ভালো হয়। আর এই আসার কথাটা তৃতীয় ব্যক্তি জানুক আমি চাই না। অবনীর প্রস্তুতি নেওয়াই ছিল। সুখেন রাজি হওয়া মাত্রই কাজ আরম্ভ হয়ে গেল। ছবি শুরু হওয়ার আগের যে কাজটা, তার গুরুত্ব কম নয়। সেজন্য একটা অফিস দরকার, এবং সঙ্গত কারণে অবনী যখন নিজের বাড়ি বা অফিস ব্যবহার করতে পারছে না, তখন বালিগঞ্জ সার্কুলার রোডে নিয়ে রাখা ফ্ল্যাটটাতে এই ফিল্ম অফিস খোলা হলো। এই ফ্ল্যাট যে বেনামে অবনীর নেওয়া ছিল সেটা অনুমান করতে পারে সুখেন, কিন্তু এতদিন অবশ্য ওটা তালাবন্ধই ছিল।
ছবি পরিচালনা করবে চিত্রদূত ছদ্মনামে একটি গোষ্ঠী, এবং সেটা যে অবনীর ছদ্মনাম বুঝতে অসুবিধা হয় না। একজন বিখ্যাত ঔপন্যাসিকের গল্প নিয়ে সে ইতিমধ্যে চিত্রনাট্য লিখে রেখেছে। অফিস খোলার দিন থেকেই শুরু হয়ে গেল বিভিন্ন টেকনিশিয়ান পছন্দ করা। একজন দক্ষ ক্যামেরাম্যান না হলে অবনীর অসুবিধে হবে বলে সেরকম একজনকে নিয়োগ করা হলো। সন্ধ্যায় ওরা যখন একটু নিরিবিলি হলো, তখন অবনী ওকে 1000 টাকার খামটা দিল। সারাদিন ধরে বিভিন্ন মানুষের সঙ্গে প্রযোজক হিসেবে কথা বলতে বলতে সুখেনের ব্যাপারটা খেয়ালে ছিল না। এখন হোঁচট খেয়ে সামনে নিল। আজ অবনী তাকে নগদ 10,000 টাকা দিয়েছিল, এবং বিভিন্ন খাদে খরচের জন্য। তার বিরাট অংশ এখন আলমারিতে তোলা আছে। খামটা হাতে পেয়ে বাস্তবে ফিরে এসে সুখেন আজকের খরচগুলোর হিসেব লিখে অবনীকে ব্যালেন্সটা দিতে আলমারি খুলল। অবনী হাসল। ওঠার জন্য আমি খুব একটা ব্যস্ত নই। প্রতি 1 লাখের হিসেব দিলেই চলবে। আমি 1 বছরের মধ্যে ছবি শেষ করতে চাই। স্ক্রিপ্টের একটা কপি তোমাকে দিয়ে যাচ্ছি। প্রযোজক হিসেবে তোমার পড়ে রাখা উচিত। আর এই হলো কাস্টিং। তুমি কাল থেকেই আর্টিস্টদের সঙ্গে যোগাযোগ শুরু করো। আমি আগামী মাসের 10 তারিখের মধ্যেই শুটিং শুরু করতে চাই। সুখেন লক্ষ্য করল, কাল অবনী প্রথম দেখায় তুই বললেও আজ হঠাৎ তুমিতে চলে গেল। অবনী চলে যাওয়ার খানিক পরেই টেলিফোন বাজল। মহিলা কণ্ঠ। একজন খুব ব্যস্ততার সঙ্গে জানতে চাইলেন যে অবনী আছে কিনা। সুখেন না বলতে মহিলা খুব হতাশ হলেন। সুখেন জানালো মহিলার নাম অনুরাধা কর। টেলিফোন নামিয়েই ওর মনে হলো প্রযোজক হিসেবে ওর কিছু বলা উচিত ছিল, কারণ কাস্টিং এর যে লিস্ট অবনী তাকে দিয়েছে তার ফিমেল লিস্টে অনুরাধা করের নাম রয়েছে। পরদিন সুখেন ভোরে উঠে ঠিক করলো সকাল সকাল অফিসে গিয়ে চিত্রনাট্য নিয়ে বসবে। বেলা বাড়লে লোকজনের ভিড়ে ঠিক মতো মন দিয়ে পড়া যায় না। অবশ্য তার যদি কোনো অংশ পরিবর্তন করার কথা মনে হয়, সেটা অবনী শুনবে কিনা কে জানে। 8:30 নাগাদ অফিসে চলে এলো সুখেন। একজন দারোয়ান গোছের লোকের কাছে চাবি থাকে, সেই ঝাড়পাট দেয়। তাকে খুঁজে বের করে শুনল বড় সাহেব ভিতরেই আছেন। সুখেন দরজার সামনে এসে দেখল কোলাপসিবল গেটটা টানা, তালা নেই। বেশ কয়েকবার নক করার পর ভিতর থেকে সাড়া এলো। দরজা খুলতে বলায় কপাট সামান্য ফাঁক হলো। সুখেন দেখল একজন মহিলা তার কাঁচ ছোঁয়া খোলা চুলের মুখ বের করে জিজ্ঞাসা করলেন, কাকে চাই? নিজেদের অফিসে এরকম প্রশ্নের সামনে পড়ে অবাক হয়ে গেল সে। অবনী ভেতরে আছে? সুখেন জিজ্ঞাসা করল ঠান্ডা গলায়। কিন্তু উনি তো বাথরুমে। আপনি কে? মহিলার চোখে মুখে বিরক্তি। আমি সুখেন বলছি, ওকে বলুন। উমা, আপনি? আসুন আসুন। আপনি তো এই ছবির প্রযোজক, কিছু মনে করবেন না। সুখেন ভিতরে ঢুকে থ হয়ে গেল। মহিলা শরীরে বেশবাস ভীষণ রকম আগোছালো। বোধহয় জামা কাপড় গুছিয়ে পরে উঠতে পারেননি। শঙ্খর মতো গায়ের রং সেই এলোমেলো পোশাককে ধরে রাখতে পারছিল না। বাঙালি মেয়েদের চেয়ে ইনি একটু দীর্ঘকায়, কিন্তু ঈশ্বর যৌবন শব্দটাকে একেবারে সর্বাঙ্গে সেটে দিয়েছেন। মহিলা নিজেকে সহজ করবার যাবতীয় প্রয়াস চালিয়ে আবার বললেন, আপনার বন্ধু এই মাত্র বাথরুমে গেল। কোনো কথা না বলে নিজের চেম্বারে চলে এলো সুখেন। এই 7 সকালে অবনী এরকম কাণ্ড করবে অনুমানেও ছিল না। হাজার হোক এটা অফিস, লক্ষ্মীর জায়গা। ভিতরে ভিতরে ক্রমশ উত্তেজিত হয়ে উঠছিল সে। হঠাৎ ওর মনে হলো পুরো ব্যাপারটাই অবনীর ভাঁওতা নয় তো। এই মেয়ে ছেলেটি বা কে? অনুরাধা করের নামটা মনে আসতে দেরি হলো না। এই প্রথম নিজেকে হঠাৎ দালাল মনে হলো সুখেনের। চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসেছিল সে।
ইন্টিমেন্টের গন্ধটা নাকে যেতেই চোখ খুলল। অনেকটা সাজুগুজু করে নিয়ে মহিলা হেসে বললেন, আপনার ঘরে না বলে ঢুকে পড়লাম, বসতে বলবেন না? বসুন। সুখেন ওর দিকে তাকালো। বোঝা যাচ্ছে না একটু আগে মহিলা অবনীর সঙ্গে কতটুকু খেলেছেন, কারণ ওর জামার ওপর মুখ বাড়ানো দুটি সোনালি বেল অর্ধমুক্ত এবং স্থির। আপনার কি এত তাড়াতাড়ি আসার কথা ছিল? মহিলা চুল সরিয়ে আলতো গলায় বললেন, ছিল না, আমি দুঃখিত। আরে না না। আচ্ছা, আমি কে চিনতে পারছেন? আপনি এই ছবির নায়িকার ভূমিকায় অভিনয় করছেন? বাহ, আপনি কখনো আমায় না দেখে কি সুন্দর অনুমান করলেন। অবনীতা সত্যি এত ভালো লোক না, ওই চরিত্রটাতে আমায় মানাবে তো? আদুরে আদুরে ভঙ্গি করলেন অনুরাধা। অবনী যখন বলেছে তখন নিশ্চয়ই মানাবে। বারে, আপনি তো প্রডিউসার, আপনার বুঝি আমাকে পছন্দ না? সুখেন ওর দিকে তাকিয়ে বললে, আমি মেয়েদের ব্যাপারটা ঠিক বুঝি না, তবে একটা সুযোগ পাওয়ার জন্য আপনি এই। সুখেন কথা শেষ করবার আগেই অবনী দরজায় এসে দাঁড়ালো। সাত সকালে অফিসে, কি ব্যাপার? সুখেন দেখল অবনী টিপটপ। গম্ভীর মুখে সে বলল, প্রশ্নটা আমিও করতে পারি। আমি? অবনী হাসল। আমি অনুকে ও রোলটা বোঝাচ্ছিলাম। আজ দুপুরের ফ্লাইটে আমরা লোকেশন দেখতে বাগডোগরা যাচ্ছি, যাওয়ার আগে ও রোলটা বুঝে নেওয়া দরকার ছিল। তারপর অনুরাধার দিকে মুখ ফিরিয়ে ঠাট্টার গলায় বলল, প্রযোজককে কেমন কৈফিয়ত দিতে হয় দেখো। ভীষণ রাগী প্রযোজক, বলে খিলখিল করে হেসে উঠল অনুরাধা। কোন রকমে নিজেকে সামনে নিল সুখেন। লোকেশনটা কোথায়? দেখি, কালীঝোড়া ডাকবাংলোতে উঠে স্পষ্ট পছন্দ করব। আর হ্যাঁ, অনুকে 1000 অ্যাডভান্স দিয়ে দাও, ওর কন্ট্রাক্ট ফর্মটা আমার কাছে আছে। 5000? সুখেন আলমারি খুলে টাকাটা বের করে টেবিলের উপর রাখল। অবনীর হিসেব নির্ভুল। এই টাকাটাই গতকালের ব্যালেন্স হিসেবে পড়েছিল, অর্থাৎ এই মুহূর্ত থেকে প্রযোজকের কাছে কোনো টাকাই থাকলো না। সই সাবুত না করেই মহিলা টাকাটা নিলেন। যাওয়ার আগে অবনী জানালো, মধুচন্দা জানে আমি দিল্লি যাচ্ছি। চুপচাপ অনেকক্ষণ বসে থাকলো সুখেন। 12,000 টাকার জন্য এরকম পুতুল হয়ে থাকা অসম্ভব। প্রথম প্রথম যতটুকু কাজ করতে পারবে বলে মনে হচ্ছিল, এখন যে সেটা অসম্ভব তা বুঝে গেছে সে। মধুচন্দার মতো স্ত্রী থাকতে অনুরাধাকে নিয়ে অবনীর এই ব্যাপারের পিছনে সে মদত দিতে পারবে না। এর মধ্যে অবনীর ব্যবহার দ্রুত পাল্টে গেছে। সম্পর্কটা খুব শিগগির নেমে চাকর বাকরদের পর্যায়ে নেমে আসবে। সুখেন দরজায় তালা বন্ধ করে নিচে নেমে এলো। যে ওর হাত দেখে বলেছিল কখনো টাকার অভাব হবে না, সে মিথ্যে বলেনি, কারণ এখনো ওর পকেটে 1000 টাকা আছে। অন্তত 2 মাস নিশ্চিন্ত। ম্যাক্সি পরা মধুচন্দাকে দেখতে খারাপ লাগছে না। সব পোশাক সব মেয়েকে মানায় না, আবার কাউকে দেখে মনে হয় পোশাকটা ওর জন্যই সৃষ্টি হয়েছিল। পুরোটা না হলেও মধুচন্দা শেষের কাছাকাছি। আজ দুপুরে এখানে আসার আগে অনেকবার ভেবেছে সে। যখন কথা দিয়েছিল তখন চিন্তা করেনি, পরিস্থিতিটা অন্যরকম ছিল। আজ অনেকবার সে ভেবেছে চাবিটা সোজাসুজি অনুরাধার হাতে দিয়ে ব্যাপারটা খুলে বলে আসবে। এখন মুখোমুখি চেয়ারে বসে সে প্রচন্ড অস্বস্তি অনুভব করল। ব্যাপারটা ওদের স্বামী স্ত্রীর, বাইরের লোক হিসেবে ইন্ধন যোগাবার কি দরকার তার? অবনী চাকরিটা
সে যখন ছেড়েই দিয়েছে তখন। সুখেন নিজেকে নির্লিপ্ত রাখার চেষ্টা করছিল। আপনার ছবির কাজ শুরু হয়েছে শুনলাম। মধুসন্ধ্যা বলল, গল্পটা কার? এক মুহূর্তে ভেবে নিল সুখেন। ছবিটা আমি করছি না। সে কি? ভীষণ অবাক হয়ে গেল মধুচন্দ্রা। এই যে শুনলাম সব ঠিকঠাক, অফিস নিয়েছেন। হ্যাঁ, সবই ঠিকঠাক ছিল, কিন্তু আমি বোধহয় বেঠিক হয়ে গেলাম। ছেড়ে দিন ও কথা। কি যেন বলবেন বলেছিলেন? সুখেন থামল। আয়ত চোখে কিছুক্ষণ দেখল মধুচন্দ্রা। আপনার সঙ্গে ওর গোলমাল হয়েছে? মানে? অবাক হলো সুখেন। যাই শুনে থাকুক মধুচন্দ্রা, অবনী অবশ্যই ওকে বলবে না যে এই প্রজেক্টের সঙ্গে ও জড়িয়ে আছে। অন্তত ছবি শুরুর মুহূর্তে এই কথা সে স্ত্রীকে জানাবে না। আমার প্রশ্নের উত্তরটা তো দিলেন না সুখেন বাবু। আমি জানি ও দিল্লি যায়নি। দিল্লি গেলে সম্ভাব্য যেসব জায়গায় ওঠে সেখানে কেউ ওর দেখা পায়নি। আপনি আপনি কি করে জানলেন? স্বামী স্ত্রীর মধ্যে যখন বিশ্বাসে ফাটল আসে তখন এইসব খবর পেতে কোনো অসুবিধে হয় না। হঠাৎ উঠে দাঁড়ালো মধুচন্দ্রা। ওদের এই ঘরের সামনে চমৎকার আয়তক্ষেত্রের আকাশ রয়েছে। ফ্ল্যাটটা শব্দহীন। একটু ইতস্তত করে সুখেনের দিকে তাকিয়ে বলল, আপনার বাড়িতে আমাকে নিয়ে যাবেন? নিশ্চয়ই, কিন্তু কি ব্যাপার আমি বুঝতে পারছি না। আপনি কি অবনীকে সন্দেহ করছেন? সুখেন খুব বিহ্বল। সন্দেহ না, সেবার চুকে গেছে অনেকদিন। তাহলে চলুন। দু হাত তুলে ওকে ওঠার অনুরোধ করল সে। কিন্তু কিন্তু আপনার এভাবে যেতে চাওয়াটা আমার কাছে অস্বাভাবিক লাগছে। আমি অবিবাহিত, অবনী হয়তো পছন্দ করবে না। সুখেনের চোখে নিজের শীর্ণ বাড়ির চেহারাটা ভাসছিল। যে লোক 4-5 লাখ টাকা জলে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত থাকে তার গৃহ ওরকম হতে পারে না। মধুচন্দ্রা কয়েক পা এগিয়ে সুখেনের পাশে দাঁড়ালো। আপনার বন্ধুকে আমি ভয় করি না। এই নির্জন ফ্ল্যাটে যদি আপনার সঙ্গে আমি সময় কাটাতে পারি তাহলে আপনার বাড়ি কি দোষ করলো? সেখানে নিশ্চয়ই আপনার আত্মীয় স্বজন আছেন। আর আমার মনে হয় বিবাহিতরাই অবিবাহিতদের চেয়ে অনেক বেশি বিপজ্জনক। তারপর হঠাৎ মত পাল্টে ফেলার ভঙ্গি করে বলল, যাকে ছেড়ে দিন এসব কথা। আপনার নায়িকা অনুরাধার সঙ্গে আলাপ হয়েছে? কেমন লাগলো তাকে? সূত্রটা খুঁজে পেল সুখেন। অবনী যাই বলুক তাকে, মধুচন্দ্রার কাছে বোধহয় কিছুই অজানা নয়। বলল, হ্যাঁ, অনুরাধা দেবীকে দেখেছি, চেহারা সুন্দর। কতখানি? নায়িকা হবার মতো কি? বোধহয়। আচ্ছা, নায়িকা হতে গেলে শরীরের কি রকম কোয়ালিটিস থাকা উচিত? ওর মধ্যে একটা আকর্ষণ আছে, এটা ঠিক। পাশ কাটাতে চাইল সুখেন। আর আমার মধ্যে সেটা নেই। গলা নামালো মধুচন্দ্রা। অস্বস্তিতে সুখেন বলল, তুলনা জিনিসটা বড়ই খারাপ। এইদিকে তাকান। প্রায় ধমকের ভঙ্গিতে বলে উঠল মধুচন্দ্রা, আমাকে দেখুন, আমি একটা বাংলা ছবির নায়িকা হতে পারি না? এক পায়ের ওপর ভর করে দাঁড়ানো মধুচন্দ্রার শরীরে এখন অনেক ঢেউ। মাথা নাড়ল সুখেন। পারেন। খুশি হলো মধুচন্দ্রা। আর একটু এগিয়ে এসে বসে থাকা সুখেনের কাঁধে হাত রাখল। আমি সব জানি সুখেন,
আপনি অবনী চাকরি করছেন, প্রযোজনা করার মতো অর্থ আপনার নেই। অবনী জানে না আমার বাবার একজন বন্ধু পুলিশের খুব বড় পোস্টে আছে। তার কাছ থেকে আপনার খবর পেতে কোনো দেরি হয়নি আমার। কিন্তু আপনি বললেন যে ছবি করছেন না, তার মানে আপনি কি অবনীর চাকরি ছেড়ে দিয়েছেন? মাথা নাড়ল সুখেন। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু কেন? মানতে পারছিলাম না। কেন? তাকালো সুখেন। আপনি এত খবর পাচ্ছেন, এটাও পেয়ে যাবেন। না, তবু আপনার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। না, এটা বলতে পারবো না। তাহলে তাহলে আপনি তো এখন মুক্ত মানুষ। কত টাকার চুক্তি হয়েছিল ওর সঙ্গে? মধুছন্দা সামান্য ঝুঁকল। 12,000। আর আমি যদি 20 দিই? মানে? আমি কিছু টাকা জলে ফেলে দিতে চাই। আপনি গল্প বাছুন, পরিচালক ঠিক করুন, ছবি শুরু করুন, আমি নায়িকার ভূমিকায় অভিনয় করব। বিস্ময়ে উঠে দাঁড়ালো সুখেন। তারপর গাঢ় গলায় বলল, আপনাদের স্বামী স্ত্রীর এই খেলায় আমাকে জড়াচ্ছেন কেন? কেন? আপনার সাহস হচ্ছে না? আপনি আপনার বন্ধুর মতো সাহসী হবেন না? আর তারপর যখন খেলা শেষ হয়ে যাবে তখন আমাকে ছড়ে ফেলে দেবেন? উদাস গলায় মধুচন্দা বলল, এই খেলা কখনো শেষ হবে না সুখেন। আপনি রাজি থাকলে আমরাও লোকেশন দেখতে যেতে পারি। গল্প ঠিক হলো না, এখনই লোকেশনের কথা ভাবছেন? আর অবনীদের গল্প তো কোনোদিন ছবি হবে না, কিন্তু ওরাও তো লোকেশন দেখতে যাচ্ছে হিরোইনকে সঙ্গে নিয়ে। আপনি দাঁড়ান, আমি চেকটা নিয়ে আসি। আজ থেকে আমরা বন্ধু। চট করে সুখেনের হাতটা ছুঁয়ে দ্রুত পায়ে ভিতরে চলে গেল মধুচন্দা। পাথরের মতো দাঁড়িয়ে থাকলো সুখেন কিছুক্ষণ। হাতে রেখা অনুযায়ী টাকার অভাবে ওর কখনো কিছু ঠেকে থাকবে না। এই ফ্ল্যাটে আজ দুপুরে আসবার আগের মুহূর্তেও যে অনিশ্চয়তা ছিল, এই মুহূর্তে সেটা আর নেই। কিন্তু সমস্ত শরীরে সে এমন অস্বস্তি অনুভব করছে কেন? ডল পুতুল সাজিয়ে অবনী যে খেলায় মেতেছে অনুরাধার সঙ্গে, ঠিক সেই খেলা ও খেলতে পারে মধুচন্দার সঙ্গে। মধুচন্দার শরীর কোনো অংশেই কম লোভনীয় নয়, কিন্তু মন থেকে একটুও সাড়া পাচ্ছে না কেন? কেন পাচ্ছে না সে? হঠাৎ ওর খেয়াল হলো মধুচন্দা এখনো ফিরছে না। চেক বই খুঁজতে কি ওর দেরি হচ্ছে? সুখেন ঠিক করলো মধুচন্দাকে পরিশ্রমটা থেকে রেহাই দেবে। বেডরুমের দরজায় এসে দাঁড়ালো সে। পাশাপাশি দুটো শোয়ার ঘর। তার মানে অবনীরা আলাদা আলাদা শুয়ে থাকে। ঘরের ভিতর উকি দিল সুখেন। সমস্ত শরীর ফুলে ফুলে উঠছে মধুচন্দার। বিছানায় উপুড় হয়ে শুয়ে বালিশে মুখ গুজে সে কাঁদছে। চেক নিতে আসেনি মধুচন্দা। কিছুক্ষণ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল সুখেন। মানুষ ইচ্ছে করলেই সব রকম ভূমিকায় অভিনয় করতে পারে না। কোনো কোনো মানুষ অবনীর মতো হতে পারে, কিন্তু অনেকেই সংস্কার আর মধ্যবিত্ত সারল্যের বেড়ি পেরিয়ে পারে না। অবনী যা পারছে, চেষ্টা করলেও সে তা পারবে না। মধুচন্দারও অনুরাধা হবার এলেম নেই। অনেকদিন পর কাউকে কাঁদতে দেখে ভীষণ ভালো লাগলো ওর। সুখেন বলল, আমি যাচ্ছি, দরজাটা বন্ধ করে দিন। হাতে রেখা বলেছিল সুখেন নাকি কখনোই বিরাট বিত্তের মালিক হতে পারবে না। বিত্ত মানে কি শুধু অর্থ? সুখেন হাসল। এখন তার মতো বিত্তবান আর কে আছে?
যে বৃত্ত রাখতে পৃথিবী জোড়া বুক দরকার হয়। বন্ধ দরজা খোলা রেখে বেরিয়ে এলো সুখেন।